প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি এবং দুই দেশের মধ্যে অব্যাহত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রকল্প নির্মাণে রাশিয়ার সহায়তার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম ও উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন। আজ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। আসছে আগস্টে এখানকার উৎপাদিত প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। মোস্তাফিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর নজরদারিতে গেল ১৬ এপ্রিল মেলে পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার বিকেলে প্রথম ইউনিটে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। স্থানীয়দের আশা, বিদ্যুতের এই চরম ঘাটতির সময় রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দেশবাসী উপকৃত হবে। ফুয়েল লোডিং হচ্ছে এবং অতি দ্রুতই আমরা বিদ্যুৎ পাবো। ফুয়েল লোডিং হওয়ার পরে আশা করা যায় বিদ্যুৎ উৎপাদন কাজ শুরু হয়ে যাবে। আমরা খুবই খুশি এবং আমাদের যারা যুবক আছে তারা এখানে কর্ম করতে পারছে, বেকারত্ব দূর হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় কয়েকবার ফুয়েল লোডিং এর সময়সীমা নির্ধারণ করা হলেও কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে এবার কমিশনিং এর জন্য পুরোপুরি প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট। ফুয়েল লোডিংটা লাগবে, এটাও লাগবে অলমোস্ট 40 to 45 ডেজ। তারপরে আমরা ন্যাশনাল গ্রিড আস্তে আস্তে আমরা দিব। আন্তর্জাতিক মান আগে মেনটেন করতে হবে, সেটা মেনটেন করে আইএ আন্তর্জাতিক যে সংস্থা, তো প্রত্যেকটা স্টেপ কিন্তু তারা দেখছে এবং ওদের যে প্রোটোকল এটা কিন্তু ফলো করতে হচ্ছে আমাদের। কোনো একটা জায়গায় যদি কোনো একটা প্রোটোকল আমাদের ডিসকোয়ালিফাইড হয়ে যায় তাহলে কিন্তু এটা ওইখানে স্টপ হয়ে যাবে। পাবনা জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ উত্তোলন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বর্তমানে বৈশ্বিক যে সংকট রয়েছে বিশেষ করে জ্বালানি এবং বিদ্যুতের, আমরা আশা করি এটি উৎপাদন প্রক্রিয়ায় গেলে এই অঞ্চল সহ বাংলাদেশ অত্যন্ত ভালো একটি বিদ্যুতের সোর্স পাবে এবং আমরা অবশ্যই এই ইউরেনিয়ামকে নিরাপদ কাজে ব্যবহার করে শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের যে ক্রাইসিস রয়েছে বিদ্যুতের সেটি পূরণ করতে পারব। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে সময় লাগবে ৪৫ দিন। সব ঠিকঠাক থাকলে জুলাই ও আগস্ট মাসে অন্তত ৩০০ মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা। দর্শক, এই নিয়ে আরও খবর জানাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, একটু জানতে চাই ইউরেনিয়াম লোডিং কি শুরু হয়েছে কিনা এবং একই সাথে একটু জানাবেন আগস্টে যখন ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে সেটা আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে? ন্যান্সি, বাংলাদেশ একটি নতুন দিগন্তের দিকে আজকে উন্মোচিত হতে যাচ্ছে, যেটার দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ প্রকল্প, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আজকের জ্বালানি লোডিং উদ্বোধন হতে যাচ্ছে আর কি। আমরা ঠিক রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রের ঠিক সন্নিকটে দাঁড়িয়ে আছে। আমরা যদি একটু দেখাই, এখান থেকে ঠিক এই কুলিং টাওয়ারটা দেখা যাচ্ছে, কারণ অনেক উচ্চতায় এই কুলিং টাওয়ারটা রয়েছে, যেটা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। আমরা যদি একটু পাশ কাটিয়ে দেখাই, এরপরে যেটি রয়েছে ঠিক এইটাই হচ্ছে প্রথম ইউনিট, যেখান থেকে আসলে এই জ্বালানি যে আজকে যে লোডিং হবে সেই লোডিং কার্যক্রমের পরে এখান থেকে প্রাথমিক পর্যায়ে ৩০০ মেগাওয়াট আগামী সেপ্টেম্বর বা আগস্ট সেপ্টেম্বর দিকে যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হবে এবং নভেম্বর বা ডিসেম্বর নাগাদ সব মিলিয়ে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হওয়ার আমরা সম্ভাবনার কথা শুনছি এবং এটা নিয়ে ব্যাপক আসলে একটি চাঞ্চল্য বা আলোড়ন সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে, যে দীর্ঘ প্রতীক্ষার পরে প্রায় এক যুগ পরে কিন্তু এই জ্বালানি বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়াস বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে কিন্তু সেই আশার আলোটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি। সারা দেশে যখন বিদ্যুৎ এবং জ্বালানির সংকট রয়েছে, ঠিক সেই মুহূর্তে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কেন্দ্র
কেন্দ্র কিন্তু বিদ্যুৎ সরবরাহ হবে সারা দেশে এবং এই সফল পাবে কিন্তু সারা দেশের মানুষ। এই উদ্বোধন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়া থেকে যারা আসছেন এবং বিজ্ঞান মন্ত্রণালয়ে যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে চলে আসছেন এবং এটি 2:30 থেকে 3টার ভেতরে কিন্তু এই প্রথম ইউনিটের যে জ্বালানি লোডিং সেটি কিন্তু স্টার্ট করার কথা রয়েছে এবং এর ভেতরটি কিন্তু প্রথম পর্যায়ে প্রথম ধাপ যেটি বলা যায় সেটি কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা উদ্বোধনের কথা জানতে পেরেছি এবং আমরা এই সংবাদ সংগ্রহ করছি সকাল থেকে। আমরা যেটা লক্ষ্য করছি যে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী কিন্তু করা হয়েছে এটাকে ঘিরে। ব্যাপক এইখানকার যে নির্মাণ কাজ যেগুলো ছিল যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করতে যে সকল নিয়ম বা যে সকল নীতির ভিতরে যেগুলো ছিল সবকিছু মেনটেন করে কিন্তু আজকেই কিন্তু এই জ্বালানি লোডিং এর কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে। এর আগে 16 তারিখে যে অনুমোদন। মোস্তাফিজুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোস্তাফিজুর রহমান আমাদেরকে জানাচ্ছিলেন পাবনা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে ইউরেনিয়াম লোডিং শুরু হবে সেই আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। ডিপো থেকে সরবরাহ বৃদ্ধির পর স্বস্তি ফিরেছে অকটেনের গ্রাহকদের মাঝে। স্বল্প সময়ে মিলছে চাহিদার মতো তেল, তবে ভোগান্তি রয়ে গেছে ডিজেলে। ডিজেল থেকে সরবরাহে গেল বছরের চেয়ে 15% রেশনিং অব্যাহত রাখায় বিপাকে দূরপাল্লার গণপরিবহন, মালবাহী যানবাহন ও কৃষি খাতে গ্রাহকরা। এখন অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। পেট্রোলের গ্রাহকদেরও একই অবস্থা, কেননা 15% রেশনিং রয়েছে এই তেল বিপণনে। এছাড়া সিএনজি চালিত যানবাহন চালকদের পরিস্থিতিরও অবনতি হচ্ছে লোডশেডিংয়ের প্রভাবে। ফ্যাসিস্ট আমলে জঙ্গি শব্দটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কোস্ট গার্ড সদর দপ্তরে বাহিনীর 31তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বর্তমানে দেশে জঙ্গিদের কোনো তৎপরতা নেই বলেও জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোস্ট গার্ডের জন্য হেলিকপ্টার সহ মেরিটাইম সার্ভেইলেন্স সিস্টেম এবং অত্যাধুনিক ড্রোন যুক্ত করার কাজ চলছে। এ সময় বিভিন্ন অভিযানে কোস্ট গার্ডের ভূমিকার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বাহিনীর জন্য 3টি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, 2টি বুলেট প্রুফ ভেসেল যুক্ত করা হবে। সালাউদ্দিন আহমদ আরও জানান, বাহিনীর আবাসন সংকট সমাধানে জোয়ার সাহারা বাউনিয়ায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। আগারগাঁয়ে কোস্ট গার্ড সদর দপ্তরের অনুষ্ঠানে বীরত্ব ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ 4 ক্যাটাগরিতে 14 জনকে বিশেষ পদক দেয়া হয়। বর্তমান সরকার বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। কোস্ট গার্ডের আধুনিকায়নের অংশ হিসাবে সম্প্রতি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ 3টি সার্ভেইলেন্স ড্রোন এই বাহিনীর বহরে যুক্ত হয়েছে। কোস্ট গার্ড সদস্যদের বাসস্থান সংকট দূরীকরণে মিরপুর জোয়ার সাহারা এলাকার বাউনিয়া এবং পূর্বাঞ্চলে জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দেশে জঙ্গি নেই দাবি করলেও সেই সময় তারা সংগঠিত হয়েছে। জঙ্গি দমনে বর্তমান সরকার পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডক্টর জাহিদুর রহমান জানান, দেশে জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশে তেলের পর্যাপ্ত মজুদ আছে বলেও তার দাবি। উপদেষ্টা জানান, দেশে 1,70,000 মেট্রিক টন ডিজেল মজুদ আছে, অকটেন আছে 44,484 মেট্রিক টন ও পেট্রোল 19,000 মেট্রিক টন। এ সময় 40 লাখ পরিবারকে নতুন করে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার 2 শিক্ষার্থীর মরদেহ খুঁজে বের করার বিষয়ে সরকার তৎপর রয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা। গতকাল বা 2 দিন আগে থেকেই খেয়াল করেছি রাস্তার সেই ভিড় আসলে ওভাবে নেই, প্রায় শেষের পর্যায়ে। সুতরাং মজুদের ব্যাপারে কোনো সংকট নেই এবং আমি অলরেডি বলেছি আমাদের পাম্পে যে ভিড় ছিল সেটা যথেষ্ট কমে গেছে। আমরা আশা করছি বাকিটা আর তেমন করে থাকবে না। ফ্যাক্টস দিয়ে, ডেটা দিয়ে আমাদের সরকারের সময় যদি এই ধরনের কোনো খারাপ কাজ হতে যায় সেটা আপনারা জনগণের সামনে তুলে ধরবেন, আমরা সেটা পছন্দ করি। বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন স্বাধীনভাবে কাজ করেছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ভোটের ফলাফলও স্বচ্ছ ছিল। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইইউ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান
একথা জানান প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। তবে ফল ঘোষণার ধীর গতি ছিল বলেও জানান তিনি। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং নিয়ে যে অভিযোগ উঠেছে, ইইউ পর্যবেক্ষক দলের কাছে তেমন কোনো তথ্য নেই বলে জানান সংস্থার প্রধান। Tabulation of results were competently handled, yet integrity safeguards during these two critical phases could be strengthened. Overall, the tabulation of results was transparent. Party agents could follow the process, and returning officers were regularly releasing updates on constituency results, which built public confidence in their accuracy. উপজেলা পরিষদে সংসদ সদস্যদের কক্ষ বরাদ্দ দেয়াকে সংবিধান ও আদালতের রায়ের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন একজন রাজনীতি বিশ্লেষক। তিনি বলেন, উপজেলায় দুটি প্রশাসন সৃষ্টি হলে ব্যাহত হবে স্বায়ত্তশাসন। আর নির্বাচন বিশেষজ্ঞদের মতে পরিষদকে শক্তিশালী করতে বরং দ্রুতই নির্বাচন দেওয়া উচিত সরকারের। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। সদস্যরা উপজেলা পরিষদে গেলে সংসদ সদস্যদের চাওয়ার ভিত্তিতে প্রত্যেক উপজেলা পরিষদে একটি করে কক্ষ বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি সংসদে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মাননীয় সংসদ সদস্যের নামে রুম বরাদ্দর বিধান নাই, এই কারণে পরিদর্শন কক্ষ নামে কক্ষটি থাকবে। এর ফলে পুরো সংসদ টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করে। কেমন হলো এই সিদ্ধান্ত? একজন রাজনীতি বিশ্লেষকের মতে এই সিদ্ধান্ত স্থানীয় সরকারে ব্যাহত করবে স্বায়ত্তশাসন। উপজেলা পর্যায়ে যদি একজন এমপি যদি বসেন, তাহলে দেখা যাবে যে এখানে দুটো প্রশাসন এখানে তৈরি হয়েছে, এবং একসময় প্রশ্ন দেখা দিবে যে কার স্ট্যাটাস উপরে, কার স্ট্যাটাস নিচে। যেহেতু উপজেলা পরিষদ একটি নির্বাচিত প্রতিষ্ঠান, এখানে তারাও যাদেরও জনগণের কাছে জবাবদিহি করার ব্যাপার আছে। তো এখানে যদি এমপিদেরকে বসার ব্যবস্থা করা হয়, এটি আসলে সাংঘর্ষিক হবে। বাংলাদেশে উপজেলা পরিষদের শুরুটা 1984 সালে। এরশাদের সামরিক শাসনামলে প্রথম নির্বাচন হয় 1985 সালে। সেই সময়ের আইনে উপজেলা পরিষদকে স্থানীয় উন্নয়ন, প্রশাসন এবং জনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সরকারি কর্মচারীরা উপজেলা চেয়ারম্যানের কাছে জবাবদিহি করতেন। 1991 সালে বিএনপি ক্ষমতায় এসে উপজেলা পরিষদ বাতিল করে। পরে একজন চেয়ারম্যানের রিটে উপজেলা পরিষদ বহাল রাখে সর্বোচ্চ আদালত। 1998 সালে উপজেলা পরিষদ আইন প্রণয়ন করলেও নির্বাচন দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর বিএনপিও একই পথে হাঁটে। তবে 2008-এ তত্ত্বাবধায়ক সরকার উপজেলা পরিষদ আইন শক্তিশালী করে। সেই সরকারের সময় ঘোষিত তফসিলে 2009 সালের 22 জানুয়ারি আবার উপজেলা নির্বাচন হয়। এবার কোন পথে হাঁটবে বিএনপি তা এখনও নিশ্চিত নয়। এর মধ্যেই পরিষদে এমপিদের বসার ব্যবস্থা করেছে সরকার। বিষয়টিকে আদালতের রায়ের লঙ্ঘন বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। এটা স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। এটা একদিকে সংবিধানের 65 অনুচ্ছেদের লঙ্ঘন, আর আরেকটা হলো এটা আদালতের, আমাদের উচ্চ আদালতের রায়ের লঙ্ঘন। তিনি বলেন, এর ফলে উপজেলায় এমপি রাজ প্রতিষ্ঠা পেতে পারে। অফিস দেওয়া এটা স্বার্থ সংশ্লিষ্ট, সবাই চায়, কারণ তারা ওই যে এর মাধ্যমে যেটা হবে এমপি রাজ সৃষ্টি হবে, এমপিদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে স্থানীয় পর্যায়ে। এই উদ্যোগ থেকে বিরত থেকে বরং দ্রুত নির্বাচনের সুপারিশ তার। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। ঢাকা সহ দেশের 4 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে সিলেট, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির শঙ্কা সৃষ্টি হয়েছে। এদিকে বঙ্গোপসাগর রয়েছে উত্তাল অবস্থায়। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। সহকর্মীদের দেওয়া তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় মঙ্গলবার সকাল থেকে মেঘলা আবহাওয়া ও দমকা হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে দমকা বাতাসে কুয়াকাটা বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। কলাপাড়ার খেপুপাড়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান, আগামী 2-3 দিন বৃষ্টি ও দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টিতে সিলেটের সুরমা, কুশিয়ারা নদীর পানি বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে 24 ঘন্টায় সিলেটে 127.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে দেখা দিয়েছে বন্যার সংখ্যা। আকস্মিক বন্যা আপাতত দেখতেছি না, তো এইভাবে অব্যাহত থাকলে
আকস্মিক বন্যা হতে পারে। জামালপুরে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে পাকা ও আধপাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড় বাতাসে নুয়ে পড়েছে বহু জমির ধান। এই ধান যে ঘরে নিব, আমরা যে কি ধান আসবো, আমরা হাহাকারের মধ্যে আছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে ঝড় বাতাসে 1019 হেক্টর জমির ধান, 383 হেক্টর জমির ভুট্টা, 3 হেক্টর জমির কলা ও 107 হেক্টর জমির সবজির ক্ষতি হয়েছে। হাসিবা আলী বর্ণা, 71। নদীকে দূষণ থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেয়ার বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, পানি ব্যবহারে সবচেয়ে বৈষম্যের শিকার দরিদ্র জনগোষ্ঠী। তাদের কাছে স্বল্প পানি পৌঁছে দেবে সরকার, স্বচ্ছ পানি পৌঁছে দেবে সরকার। ডিপ টিউবওয়েল ব্যবহারের পরিবর্তে সারফেস ওয়াটার ব্যবহারে অভ্যস্ত হতে বলেন মন্ত্রী। বৃষ্টির পানি সংরক্ষণে জোর দেওয়ারও পরামর্শ দেন তিনি। এ সময় পুরনো চিন্তা বাদ দিয়ে দেশ বাঁচাতে নতুনভাবে ভাবার আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদেরকে আনতে হবে, এই চেঞ্জ আমাদেরকে আনতে হবে। আমাদের যে মানদাত্তা, আমাদের চিন্তা ভাবনা যে আমরা ডিপ টিউবওয়েল বসাবো আর পানি নেব, এটা বাদ দিয়ে দিই। লেট আস ট্রাই যে আমরা কিভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করব, সেটাকে আমরা কিভাবে আমাদের শহরের লোকগুলোকে বাঁচিয়ে রাখবো। পশ্চিমে আশুলিয়ার পাশে দেখবেন পানি জমে সবসময় থাকছে, ক্যাচমেন্টটা থাকছে। এখানে বৃষ্টির পানিকে ধরে রাখার জন্যে আমরা যদি সেই প্রজেক্টে যাই এবং সেখান থেকে পানি সরবরাহ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা লাভবান হব বলে আমি মনে করি। আমরা যদি বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আই বিলিভ ইন দ্যাট। এবং আমি আপনাদের কাছে আজকে সেই আপিলটা রাখতে চাই যে আজকে পাবলিক হেলথ এটা যেন আমাদের যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, জনসেবার জন্য যতগুলো আপনাদের ইনস্টিটিউশন আছে, এটা উপরে উঠুক। দেশের রাজনৈতিক দুর্বলতায় জলবায়ু অভিবাসীদের সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর সুরেডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় জলবায়ুজনিত অভিবাসনের অভিযোজন চ্যালেঞ্জ যথাযথ গুরুত্ব দিয়ে মোকাবেলা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। এর কাঠামোর মধ্যে অনেক সমস্যাকে আমরা চিহ্নিত করেছি, যে সমস্যাগুলিকে প্রপারলি অ্যাড্রেস না করলে রাজনীতির রেটরিক জায়গাটি থেকে যাবে এবং সেই সমস্যাগুলি কতটা সমাধান করতে পারবো তার সময় নির্ধারণ করবে। কিন্তু সমস্যাটাকে যে আমরা চিহ্নিত করতে পেরেছি, এটা একটি বিগত দিনের রাজনীতির সঙ্গে বর্তমান রাজনীতির একটা গুণগত পার্থক্য এবং বিগত দিনের সরকার প্রধান অথবা সরকারের সঙ্গে আমাদের সরকারের একটা গুণগত পার্থক্য। জুলাই আন্দোলনের সময় হত্যা, রায় জালিয়াতি ও দুর্নীতি সহ 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। মঙ্গলবার হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। তবে খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, তার বিরুদ্ধে আরও 2টি মামলা থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না। এর আগে 8 মার্চ বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে তাকে 4 মামলায় জামিন দেন। পরে 11 মার্চ দুদকের মামলায়ও জামিন পান তিনি। তবে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। এর মধ্যে নিম্ন আদালতে আরও 2 মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সারা দেশে হামের টিকাদান কর্মসূচি চালু হলেও এর প্রাদুর্ভাব কমছে না। প্রত্যেক দিন বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালে শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি হবার ঠিকঠাক সেবা দিতে পারছেন না চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। নেত্রকোনায় গত 24 ঘন্টায় নতুন করে 7 জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। বর্তমানে সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে 203 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ময়মনসিংহে গত 24 ঘন্টায় 3 জন মারা গেছে। পটুয়াখালীতে শিশুদের সাথে বয়স্করাও হামে আক্রান্ত হচ্ছে। রোগীর স্বজনরা জানান, হাম রোগীদের জ্বর, মাথা ব্যথা, বমি উপসর্গের পর নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গ্রামে ডাক্তার দেখাইছি, তারপরে পটুয়াখাল লইছি, পটুয়াখাল নেই পরীক্ষা টরীক্ষা করে দেখে এই হামের রোগ হয়েছে। জ্বর অনেক করছে,
কিন্তু জ্বর কমে আবার ওঠে, তারপর আবার এই কাশি আছে হালকা। তাদেরকে কিন্তু আমাদের অক্সিজেন দিতে হলে আসলে অনেক ভোগান্তির শিকার হতে হয়, আমাদের সিলিন্ডার দিয়ে দিতে হয় এবং যখন নেবুলাইজেশন দিতে হয় তখনও তাদেরকে আসলে ওয়ার্ডের ভিতরে যে কোনো একটা কারেন্টের পয়েন্টে এসে এটা দিতে হয়, তো সেখানে রুগীদেরও অনেক ভোগান্তি হচ্ছে। পটুয়াখালী 250 হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, আইসোলেশন ওয়ার্ডে থাকা 2 শতাধিক শিশু রোগীকে একজন বিশেষজ্ঞ দেখছেন। ঠাকুরগাঁয়ে নতুন করে 128 জনের শরীরে হাম উপসর্গ শনাক্ত হয়েছে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম বাড়ানো হয়েছে। ভোলায় হামের উপসর্গে আরও 9 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীর চাপ সামলাতে 6 শয্যার 2টি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা প্রয়োজনের তুলনায় কম। একই শয্যায় একাধিক রোগী রাখায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তার বাড়িতে জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পর উল্টো ডাক্তার দ্বারা নিচে সে কইছে যে এটা হামরোগ দেখা দিয়েছে। আজকে আমরা 6 দিন হামরোগ নিয়ে ফ্লোরে ভর্তি আছি, সিট পাই না। এখন আমরা বাচ্চা একটু মোটামুটি সুস্থ দিকে আছে। হাম আইসোলেশন ওয়ার্ড থেকে ওয়ার্ডে 156 জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 134 জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন। এদিকে সাতক্ষীরায় গত 7 দিনে 85,000 শিশুকে হাম ও রুবেলা টিকা দেওয়া হয়েছে। সারা দেশে হামের সংক্রমণ রোধে নিয়মিত শিশুদের টিকা দেওয়া হচ্ছে। একই সাথে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। শাকিলা সিথি, 71। শেরপুরের গারো পাহাড়ে হাতির ভয়ে এবারও আধা পাকা ধান কাটছেন কৃষক। এতে ধানের উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষকদের দাবি, দ্রুত তারা এর ক্ষতিপূরণ চান। কৃষি ও বন বিভাগ ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে, আর এলাকার সংসদ সদস্য বলছেন ক্ষতিপূরণ দেওয়ার আগে নিয়ম বদল করা হচ্ছে। তারিকুল ইসলামের তথ্য ও চিত্রে প্রতিবেদন। গারো পাহাড়ের ওপার থেকে এবারও প্রায় 200-র বেশি হাতি নেমে এসেছে শেরপুরের সমতল ভূমিতে। এলাকার লোকজন জানান, দিনে পাহাড়ের গহীনে থাকলেও রাত হলেই লোকালয়ে নামে হাতির পাল। এরা নষ্ট করছে ক্ষেতের ফসল ও ঘরবাড়ি। তাই ক্ষতির হাত থেকে বাঁচতে এবার আধা পাকা বড় ধান কেটে নিচ্ছেন কৃষক। এই হাতি আসছে, হাতে মনে করেন যে আমরা এই ধান ঠিক মতো কাটের বাইনে কোনো মৌসুমে খাইতেছে, কোনো মৌসুমে মনে করেন যে কাঁচা মাছা কেটে নিয়ে যাচ্ছি। ক্ষেত নাগাতে অনেক টাকা পয়সা দিয়েছি, আমরা নিজে পহারা দিলাম, এখন কাঁচা ধান কেটে নিয়ে যাচ্ছি। কি জন্য? এই হাতির জন্য খালি নিয়ে যাচ্ছে এই কাঁচা ধান। সাধারণত কৃষকের ক্ষতিপূরণ দেয় না সরকার, তবে এবার সমতলের কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন বন কর্মকর্তা। বন্য হাতির যেন কেউ কোনো ক্ষতি না করে এবং ফসলের ক্ষতিপূরণটা যেন সঠিকভাবে পায়, সেই প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। এবার শ্রীবর্দী উপজেলার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষতি পুষিয়ে দিতে তালিকা তৈরি করেছে কৃষি বিভাগ। আমরা প্রতিনিয়ত সংশ্লিষ্ট জায়গায় আমরা পরিদর্শন করতেছি। পরিদর্শনকালে কৃষকদেরকে যখন ধান 80% পাকা হয়ে যায়, সাথে সাথে আমরা কর্তন করার জন্য পরামর্শ করতেছি। এদিকে এলাকার ক্ষতিগ্রস্তদের দীর্ঘদিনের দাবি ছিল প্রশাসনিক জটিলতা সহজ করে ক্ষতিপূরণ দেয়ার। তাই বর্তমান সংসদ সদস্য আশ্বাস দিয়ে জানিয়েছেন, নীতিমালা পরিবর্তন করা হচ্ছে। এইটা যদি আপনার ঢাকা পর্যন্ত না যায়, যদি ময়মনসিংহ পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তাহলে অল্প সময়ের মধ্যেই এই ক্ষতিপূরণটা পাবে। তো এটা ইতিমধ্যে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলছি, উনি আইনগুলি দেখা, নিয়মগুলি দেখা উনি পরবর্তীতে এটা ব্যবস্থা গ্রহণ করবে। শেরপুরের সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলায় 22,000 একর বনভূমি রয়েছে। এই এলাকায় হাতি তাড়াতে গিয়ে পিষ্ট হয়ে মারা যাচ্ছে মানুষ। প্রতি বছর নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। বনশ্রী হালদার, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথেই।